প্রস্তাবিত বাজেট সংস্কার বিমুখ ও সাম্য বিরোধী মন্তব্য দেবপ্রিয়র। কর কাঠামোতে চাপে পড়বে সাধারণ মানুষ, সুবিধা পাবে ধনীরা। দেশে এখনো ৩ কোটির বেশি মানুষ দারিদ্র্য সীমার নিচে। আইএনএম ও সিআইডিডির যৌথ প্রতিবেদন, ৭ জেলায় ঝুঁকি বেশি। জ্বালানি সংকট ও উচ্চ সুদের চাপে দেশের ২০% প্লাস্টিক কারখানা বন্ধের পথে। ভ্যাট কমানোর দাবি উদ্যোক্তাদের। সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে, আপনাদের সাথে আছি ইফা তারা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। প্রস্তাবিত বাজেটের জিডিপি প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি ও বিনিয়োগের লক্ষ্যমাত্রা বাস্তবসম্মত নয়। এমনকি বৈষম্যমূলক কর কাঠামোতে চাপে পড়বে সাধারণ মানুষ, সুবিধা পাবে ধনীরা। বুধবার এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত মত বিনিময়ে এই মত উঠে আসে। অনুষ্ঠানে সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বাজেটকে ভুল ভ্রান্তির, সাম্য বিরোধী এবং সংস্কার বিমুখ হিসেবে মূল্যায়ন করেন। ২২ জুন পাশ হবে ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট, যেখানে মূল্যস্ফীতির লক্ষ্য রাখা হয়েছে ৬.৫%, জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছে ৫.৫%, আর বিনিয়োগের লক্ষ্য থাকছে জিডিপির ৩০.৩%। বাজেটে সরকারি বিনিয়োগের হার কমানো হলেও বেসরকারি বিনিয়োগের লক্ষ্য রাখা হয়েছে বেশি। ঋণ পরিশোধ করতে বিদেশের, আমি ঋণ করে ঋণ পরিশোধ দিচ্ছি। বাস্তবে এখন প্রবৃদ্ধি, বিনিয়োগ কয়েক বছরের মধ্যে নিম্নমুখী, মূল্যস্ফীতি ৯% ঘরে। তাই বাজেটের লক্ষ্য অর্জনযোগ্য মনে করছেন না গবেষকরা। ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটির এবং আমাদের যে অর্থনীতি, যে রেজিলিয়েন্সের ক্ষেত্রে বড় ধরনের যে ধাক্কাটা এসেছে নানা কারণে, অভ্যন্তরীণ এবং বাহ্যিক নানা কারণে, সেগুলোকে কাটিয়ে ওঠার জন্য, এই অনিশ্চয়তাগুলো দূর করার জন্য কী ধরনের পরিবর্তনগুলো করা যেত এই সংস্কার প্রস্তাবগুলোকে সামনে নিয়ে, সেই জিনিসটা কিন্তু একদমই পরিষ্কার না। গবেষকরা বলেন, বাজেটে কর কাঠামোতে সুবিচার করা হয়নি, নিম্ন ও মধ্য আয়ের মানুষের উপর চাপ বেড়েছে। এতে বাড়বে বৈষম্য, যা এসডিজি বাস্তবায়নের সঙ্গে ভারসাম্যপূর্ণ নয়। মিসড অপরচুনিটি, আমি বলবো লস্ট অপরচুনিটি। কারণ হলো যে এইবারই কিন্তু একটা সুযোগ ছিল একটা বেঞ্চমার্ক করে যাওয়া, যে বেঞ্চমার্কের ভিত্তিতে আমরা আগামীতে যে নির্বাচিত সরকার আসবেন তাদেরকে আমরা অ্যাকাউন্টেবল করতে পারতাম যে আপনি এইটা থেকে পিছিয়ে যেতে পারবেন না। বাজেট প্রক্রিয়া ও কাঠামো পুরনো, সাধারণ জনগণের জন্য পদক্ষেপ নেই, স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবও দেখছেন অর্থনীতিবিদরা। ভুল ভ্রান্তির বাজেট, আপনার সংস্কার বিমুখ বাজেট এবং একই সাথে সাম্য বিরোধী বাজেট, এবং এই তিনটি চরিত্রই এই টেনে আপনি এর প্রক্রিয়া, এর কাঠামো, এর পদক্ষেপ এবং অন্যান্য বাস্তবায়নের ভিতরে আপনি দেখতে পাবেন। রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা বলেন, জন আকাঙ্ক্ষার বাজেট প্রণয়নে তাদের সঙ্গে আলাপ আলোচনা হয়নি। এ সময় জ্বালানি নিরাপত্তা জোরদার ও আমলাতান্ত্রিক জটিলতা দূর করার তাগিদ দেন ব্যবসায়ীরা। এইগুলোকে সবগুলোকে কনভার্ট করেন ইনটু সোলার পাওয়ার প্ল্যান্ট। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে এখনো ৩ কোটির বেশি মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করছে। এর পাশাপাশি বৈষম্য বাড়ায় এটি একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে উঠে এসেছে একটি বেসরকারি প্রতিবেদনে। সকালে রাজধানীর ব্র্যাকেন সেন্টারে বেসরকারি সংস্থা আইএনএম এবং সিআইডিডির যৌথ প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। প্রতিবেদনে আরও জানানো হয়, ভৌগোলিক অবস্থান সহ অন্যান্য বৈশিষ্ট্যজনিত কারণে অনেক ঝুঁকিতে আছে বাংলাদেশ, যার মূল চালক হিসেবে কাজ করছে দারিদ্রতা। অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপট ও বাংলাদেশের ওপর এর প্রভাব পর্যালোচনা করে 7টি জেলায় বেশি ঝুঁকির আশঙ্কা করা হচ্ছে। এগুলো হলো চুয়াডাঙ্গা, নওগাঁ, ভোলা, সুনামগঞ্জ, কুড়িগ্রাম, সাতক্ষীরা ও বাগেরহাট। জানানো হয়, দেশের 30টি সর্বাধিক দারিদ্র উপজেলার সবকটি উচ্চ এবং মধ্যম মাত্রার জলবায়ু ঝুঁকিতে আছে, যার ফলে এসব এলাকায় স্বাস্থ্য, খাদ্য, পুষ্টি, শিক্ষা ও মৌলিক চাহিদার ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব পড়ছে। বিদ্যুৎ ও জ্বালানি সংকটে গত 1.5 বছরে প্লাস্টিক শিল্পের 6,000 কারখানার মধ্যে প্রায় 20% ক্ষতিগ্রস্ত হয়েছে, যার বেশিরভাগই বন্ধ হয়েছে এবং বাকিগুলো বন্ধের পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশন
বিপিজিএমইএ। বুধবার রাজধানীতে প্রস্তাবিত বাজেটের ওপর আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিপিজিএমই এর সভাপতি শামীম আহমেদ বলেন, ইরান ইসরায়েল যুদ্ধের প্রভাবে দেশের প্লাস্টিক খাত ক্ষতির মুখে পড়ার শঙ্কা রয়েছে। তিনি বলেন, শিল্পের বিকাশে প্লাস্টিকের তৈরি পণ্যের ওপর ভ্যাটের হার 15% থেকে কমিয়ে 5% করতে হবে। এছাড়া প্লাস্টিক শিল্পের মৌলিক কাঁচামাল আমদানির শুল্ক 5% থেকে কমিয়ে 3% করার দাবি করে সংগঠনটি। র মেটেরিয়ালটা আমরা ইম্পোর্ট করি, এটা কিন্তু পেট্রোকেমিক্যাল প্রোডাক্ট, এটা গ্লোবাল প্রাইস সেম থাকে। $1 যদি বেশ কম হয় তাহলে আরেকজন বেনিফিট পেয়ে যায়, কিন্তু আমাদের এনবিআর তার রেভিনিউ কালেকশনের টার্গেট ফিল আপ করার জন্য ওনারা এটার উপরে অতিরিক্ত লোড দেন, ট্যাক্স ইম্পোজ করে অতিরিক্ত ট্যাক্স দেন, এটা অনুচিত। এদিকে আমদানি করা লিফটের ওপর প্রস্তাবিত বাজেটে আরোপিত 15% কর প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ এলিভেটর, এক্সকেলেটর অ্যান্ড লিফট অ্যাসোসিয়েশন বেলিয়া। সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি। এ সময় সংগঠনের নেতারা বলেন, লিফটকে বাণিজ্যিক পণ্য থেকে মূলধনী যন্ত্রপাতি হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। বলেন, গেল সরকার লিফটকে বাণিজ্যিক পণ্যের অন্তর্ভুক্ত করায় শুল্ক ও করের পরিমাণ বেড়ে যায়। এছাড়া নতুন করে 15% কর আরোপ করার ফলে মোট শুল্ক কর 43% গিয়ে পড়ে। এতে করে লিফটের দাম বাড়ার পাশাপাশি ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়বে তারা। এছাড়া চলতি জুন মাসের আগে আমদানি করা লিফটে নতুন করে কর আরোপের কারণে দাম বাড়বে বলেও জানান তারা। ভোক্তারা ব্যাপকভাবে ক্ষতির মুখে পড়বেন বলেও জানায় সংগঠনটি। লিফট কোনো বিলাসী পণ্য নয়, বিধায় লিফটকে ক্যাপিটাল মেশিনারিজ ক্যাটাগরিতে পুনর্বহাল করার জোর দাবি জানাচ্ছি। উল্লেখ্য যে বিগত সরকার প্ররোচিত হয়ে লিফটকে মূলধনী যন্ত্রপাতি থেকে বাণিজ্যিক পণ্য ক্যাটাগরিতে স্থানান্তর করে। প্রস্তাবিত বাজেটে শিশু খাদ্যের কাঁচামাল আমদানিতে শুল্ক 5 থেকে বাড়িয়ে 15% করা হয়েছে। এতে পণ্যটির দাম বেশ খানিকটা বাড়বে বলে আশঙ্কা ক্রেতা বিক্রেতাদের। বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো বলছে, এমন সিদ্ধান্তে শিল্পে বিনিয়োগ ও কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হবে। বাজারে বাড়তে পারে নিম্নমানের শিশু খাদ্যের দৌরাত্ম্য। ঘরের বাইরে মায়ের কর্মজীবন, অসুস্থতা সহ নানা কারণে শিশুর জন্য বিকল্প খাবারের প্রয়োজন পড়ে। দেশের 30 থেকে 40% শিশু মাতৃদুগ্ধ গ্রহণে অক্ষম, যারা ইনফ্যান্ট মিল্কের ওপরই নির্ভরশীল। ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নে গত 3 বছরে সব শিশু খাদ্যের দাম বেড়েছে 30% বেশি। সেই সঙ্গে চড়া খাদ্য মূল্যস্ফীতিতে নাকাল ক্রেতারা। হোমের সব কিছুর উপরে আমাদের একটু একটু করে বাড়ছে, দেখা যাচ্ছে হোল একটা থিংসের উপরে অনেক বেশি এফেক্ট পড়ছে। আমাদের তো ইনকাম অতটুকুর মধ্যেই আছে। যারা নিম্ন শ্রেণীর, যাদেরকে মিল্ক খাওয়াইতে হয়, দুধ খাওয়াইতে হয়, তাইতেছে একটা দুধ কয়েক গ্রাম থাকে, 300 গ্রাম 400 গ্রাম, এই 300-400 গ্রামের দুধের দাম 650-700, খুব টাফ ব্যাপার। রাজধানীর দোকানগুলোতে নান, সেরেলাক, বায়োমিল, বেবি কেয়ার ও বেবিল্যাক সহ বিভিন্ন ব্র্যান্ডের পণ্য দেখা যায়, যাদের বেশিরভাগই বাংলাদেশে প্যাকেজিং হয়। বাণিজ্যিকভাবে আমদানি করা ও শুল্ক ফাঁকিতে লাগেজে আনা শিশু খাদ্যও বিক্রি হয় বাজারে। অনেক ক্ষেত্রে আমদানিকারকের নাম ঠিকানাও অনুপস্থিত পণ্যের প্যাকেটে। সবগুলোতে আপনার মাস্ট আমদানিকারকের সিল চাপটা সব জায়গায় থাকে, তো অনেক সময় তো লাগায় না, অনেকে লাগানোর সময়ের কারণে লাগাইতে পারে, সময় লাগায় না, কিন্তু 20টা ছাড়া কোনো মাল বাংলাদেশে এখন আর আসে না। প্রস্তাবিত বাজেটে মল্ট এক্সট্র্যাক্ট ও ইনফ্যান্ট মিল্কের আমদানিতে কাস্টমস ডিউটি 3 গুণ করা হয়েছে। শিশু খাদ্য প্রক্রিয়াজাত শিল্পের সংশ্লিষ্টরা বলছেন, দুটো পণ্যে সমহারে শুল্ক প্রয়োগ বিভ্রান্তিকর। এতে এ শিল্প ক্ষতিগ্রস্ত হতে পারে, তাই এনবিআরকে সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি তাদের। কর্মসংস্থান বলেন বা আমাদের দেশে আরও ইনভেস্টমেন্ট আসা বলেন, সেটার উপর একটা নেতিবাচক একটা ইম্প্যাক্ট পড়বে। কারণ আপনি যখন কোনো কিছু শুল্ক বৃদ্ধি করবেন, তখন কিন্তু অটোমেটিক্যালি সেটার কনজাম্পশন কমে যাবে। কনজাম্পশন যখন কমে যাবে, তখন তো সেই ইন্ডাস্ট্রিটা আর বাড়বে না। খাত সংশ্লিষ্টরা বলছেন, ইনফ্যান্ট মিল্ক আমদানির পর প্যাকেজিং ও বাজারজাতে 30% পর্যন্ত মূল্য সংযোজন হয়। দেশে এ পণ্যের বার্ষিক বাজারের আকার প্রায় 3000 কোটি টাকা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফেসবুক, ইউটিউবের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম
বিদেশি গণমাধ্যমে প্রচারিত বিজ্ঞাপনের বিল পাঠাতে এখন থেকে আর কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিতে হবে না। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত এক পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, যেসব দেশীয় প্রতিষ্ঠান তাদের পণ্যের বিজ্ঞাপন বিদেশে প্রচার করছে তারা এখন থেকে অনুমোদিত ব্যাংকের মাধ্যমে বিল পাঠাতে পারবেন। বিল পাঠানোর ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিতে হবে না। তবে লেনদেনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকে বৈধ চুক্তিপত্রের কপি, কর পরিশোধের প্রমাণ, খরচ ও প্রাপ্য অর্থের হিসাব সহ নির্ধারিত নথিপত্র জমা দিতে হবে। এছাড়া অর্থ পাচার রোধে গ্রাহককে নিয়মিত প্রতিবেদন পাঠানো সহ আইনের বিধিনিষেধ যথাযথভাবে অনুসরণ করতে হবে বলেও পরিপত্রে জানানো হয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রায় 4 কোটি টাকা আত্মসাতের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের সাবেক 2 উপাচার্য সহ 5 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় দুদক। দুদক জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের অর্থ ব্যবহার করে ঠিকাদারকে আর্থিক সহযোগিতা দেওয়ার নামে 4 কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। এছাড়া অগ্রিম বিলের কোনো বিধান না থাকা সত্ত্বেও ঠিকাদারকে অগ্রিম অর্থ দেয় তারা। অভিযুক্তরা প্রকল্পের অনুমোদিত ডিপিপিপি উপেক্ষা করে নকশা পরিবর্তন করে অতিরিক্ত মূল্য নির্ধারণ করা হয়। এছাড়া পিপিআর 2008 লঙ্ঘন করে দ্বিতীয় পরামর্শক নিয়োগ করা সহ নিরাপত্তা জামানত, এফডিআর লিয়েনে রেখে ব্যাংক ঋণ অনুমোদন এবং সরকারি অনুমোদন ছাড়াই 30 কোটি টাকার বেশি মূল্যের চুক্তি করেন। ইরান ইসরায়েল সংঘাতের জেরে সরবরাহ ব্যাহতের শঙ্কায় এশিয়ার বাজারে জ্বালানি তেলের দাম 4% পর্যন্ত বেড়েছে। বুধবার রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ব্র্যান্ড ক্রুড তেলের দাম 26 সেন্ট বা 0.3% বেড়ে ব্যারেল প্রতি নতুন দাম $76.71 হয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম 35 সেন্ট বা 0.5% বেড়ে ব্যারেল প্রতি $75.19 দাঁড়িয়েছে। গত 2 সপ্তাহে ব্র্যান্ডের অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি প্রায় $10 বেড়েছে। বুধবার দুবাইতে ব্র্যান্ড ক্রুডের দাম প্রতি ব্যারেল $3 উপরে উঠে গেছে, যা 2023 সালের পর সর্বোচ্চ। সংঘাতের কারণে হরমুজ প্রণালী বন্ধ হলে তেলের দাম আরও বাড়ার শঙ্কা বিশ্লেষকদের। চাঁদপুরে ইলিশের মূল্য নির্ধারণের উদ্যোগ নিয়েছে চাঁদপুর জেলা প্রশাসন। ইতিমধ্যে এ সংক্রান্ত একটি প্রস্তাব মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব বরাবর পাঠানো হয়েছে। বুধবার বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন। চিঠিতে উল্লেখ করা হয়, চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীর ইলিশ অত্যন্ত সুস্বাদু এবং মানের দিক থেকেও অতুলনীয়। এরই পরিপ্রেক্ষিতে 2017 সালে বাংলাদেশের প্রথম জেলার ব্র্যান্ডিং হিসেবে চাঁদপুরকে ইলিশের বাড়ি চাঁদপুর হিসেবে সরকার স্বীকৃতি দেয়। এই সুযোগ নিয়ে চাঁদপুর ও আশেপাশে জেলার কতিপয় অসাধু ব্যবসায়ী ও আড়তদার নিজের ইচ্ছে মতো ইলিশের মূল্য বসিয়ে বেচাকেনা করছেন। এতে সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে ইলিশের দাম। ইলিশ আহরণ ও অন্যান্য আনুষঙ্গিক ব্যয়ের প্রতি লক্ষ্য রেখে ইলিশের মূল্য নির্ধারণ করা প্রয়োজন বলে জানালেন জেলা প্রশাসক। প্রশাসনের পক্ষ থেকে আমরা বাজার মনিটরিং করেছি, আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি, বিক্রেতাদের সাথেও কথা বলেছি। ইলিশ ধরার ক্ষেত্রে তাদের একটা ব্যয় আছে, পরিবহনের একটা ব্যয় আছে এবং ইলিশ অনেক সময় সংরক্ষণের জন্য তাদের একটা ব্যয় আছে। সেইটার আলোকে ইলিশের দামটা যেরকম হওয়া উচিত তার চেয়ে অনেক বেশি দামে বাজারে ইলিশ বিক্রয় হচ্ছে। ধান চাল সংগ্রহের জন্য সচল চাল কলগুলোকে বরাদ্দ দেওয়ার নীতিমালা থাকলেও জামালপুরে হয়েছে এর উল্টোটাই। অচল, বন্ধ ও অস্তিত্বহীন কয়েকটি চালকলকে দেয়া হয়েছে বরাদ্দ। বঞ্চিত হচ্ছে প্রকৃত চালকল মালিকেরা। তবে খাদ্য বিভাগ বলছে, অচল থাকায় চুক্তি করা হয়নি চারকল প্রতিষ্ঠানের সাথে। মেসার্স সুমাইয়া রাইস মিল জামালপুর সদরের কালাবহ এলাকার এই মিলটি চলতি বোরো মৌসুমে ধান চাল সংগ্রহের জন্য বরাদ্দ পায় 40 মেট্রিক টন। তবে চালকলটিতে এখন প্লাস্টিক কারখানা। এর পাশেই কোটামনি এলাকার মেসার্স জাকারিয়া রাইস মিল। 12 মেট্রিক টন বরাদ্দ পাওয়া এই চালকলটির কোনো অস্তিত্বই পাওয়া যায়নি। শুধু এই দুটি মিল নয়, সরজমিনে গিয়ে পাওয়া গিয়েছে আরও দুটি চুক্তি অযোগ্য মিলের সন্ধান। অভ্যন্তরীণ খাদ্যশস্য নীতিমালা 2017-তে কেবলমাত্র সক্রিয় ও চালু মিলগুলোই বরাদ্দের জন্য বিবেচিত হবে বলে উল্লেখ থাকলেও শুধু স্থাপনা দেখে দেয়া হচ্ছে বরাদ্দ।
আমার তো মিল আছে, স্থাপনা আছে, হয় আমি 20 টন মাল বাইরে কিনে দিলাম। ব্যবসায় মানে একটু লস হয়েছিল, এর কারণে আর চালু করে নাই। বরাদ্দ পাওয়া 114টি চালকলের মধ্যে বন্ধ চালকল থাকায় বঞ্চিত হচ্ছে প্রকৃত ব্যবসায়ীরা। চালকলের অস্তিত্ব নেই, তাদেরকেও দিয়েও বরাদ্দ দেওয়া হচ্ছে, যেটি সম্পূর্ণ অবৈধ। যারা প্রকৃত মিল মালিক, চাল ব্যবসায়ী, তারা ক্ষতিগ্রস্ত হবে, আর অতীতের মতো ওই সমস্ত প্রতারক চক্র সুবিধা ভোগ করবে। অচল চালকলের সন্ধান পেলে চুক্তি স্থগিতের পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলছে জেলা খাদ্য বিভাগ। আমাদের লোক দিয়ে তদন্ত করিয়া সত্যতা পাই, ফলে ওই 4টা মিলের চুক্তি আমরা করি নাই। বরাদ্দ পাওয়ার যোগ্য নাই ধরনের কোনো মিল যদি চুক্তি করে থাকে, তাহলে আমরা তাৎক্ষণিকভাবে তদন্ত করে দেখে চুক্তি স্থগিত করব। চলতি মৌসুমে জেলায় 8,931 মেট্রিক টন ধান ও 41,835 মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কক্সবাজারের চকরিয়াতে 21 বছর আগে 6 কোটি টাকায় নির্মিত দুটি সেতু পরিত্যক্ত পড়ে আছে। খালের উপর সেতু দুটি দাঁড়িয়ে থাকলেও আজ পর্যন্ত কোনো যানবাহন চলাচল করতে পারেনি, কারণ দুই পাশে সংযোগ সড়ক না থাকায় এই অবস্থা। বিপুল অর্থ অপচয় হওয়ায় সরকারের দুই দপ্তরের সমন্বয়হীনতাকে দুষছেন ভুক্তভোগীরা। দ্বীপ উপজেলা মহেশখালীর সাথে যাতায়াতের জন্য 2004 সালে 180.20 মিটার এবং 340 মিটার দৈর্ঘ্যের দুইটি সেতু নির্মাণ করে এলজিইডি। প্রায় 6 কোটি টাকা ব্যয়ে সেতু তৈরি হলেও সংযোগ সড়ক না থাকায় 21 বছর ধরে পড়ে আছে এই স্থাপনা। 17 বছর পর 2021 সালে দুই সেতুকে ব্যবহারের অনুপযোগী ঘোষণা করে সড়ক ও জনপথ বিভাগ। এর ধারাবাহিকতায় নতুন সেতুর জন্য 220 কোটি 98 লাখ টাকার একটি প্রস্তাবনা পাঠায় সোজ। অ্যাকুইজিশন বাবদ নিয়ার অ্যাবাউট 62 কোটি টাকার মতো খরচ ধরা হয়েছিল এবং আমাদের ওখানে দুটি ব্রিজ এলজিডি নির্মাণ করেছিল। বর্তমান আমাদের দৃষ্টিতে সেটা আসলেই ভারী গাড়ি ব্যবহারের অনুপযোগী। 200 মিটার ব্রিজ আমরা ইনক্লুড করে একটা ডিপিপি তৎকালীন সাবমিট করেছিল। রাস্তা না করে সেতু নির্মাণকে সরকারের দুটি দপ্তরের সমন্বয়হীনতা ও চরম উদাসীনতা বলছেন ভুক্তভোগীরা। এই ব্রিজের মধ্যে, এই দুইটা ব্রিজের মধ্যে দিয়ে কোনো গাড়ি চলাচল নেই। মধ্যখান দিয়ে যে রুট হওয়ার কথা ছিল সেটাও হয় নাই। এখন আমাদের গাড়ি চলার তো দূরের কথা, এখন আমরা পর্যন্ত যাতায়াত করতে পারতেছি না। সড়ক ও সেতুটি নির্মাণ হলে মহেশখালীর সাথে সারা দেশের যোগাযোগের পাশাপাশি বাণিজ্য প্রসারের আশা ব্যবসায়ীদের। যখনই ওরা ব্রিজ করছিল তখন অ্যাপ্রোচ রুটটা করে নাই। কোনো ধরনের সরকারি বা রাষ্ট্রীয় অর্থের অপচয় না হয়, আগামীতে কেউ যদি পরিকল্পনা করে সবকিছু যাতে বুঝে শুনে করে এবং একটা ধারাবাহিকতা যাতে অক্ষুণ্ণ থাকে। মেধাকাল সেতুতে যান চলাচলের জন্য দুই পাশে নতুন করে 9.5 কিলোমিটার রাস্তা নির্মাণ জরুরি। এজন্য দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি এলাকাবাসীর। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। শেয়ার বাজারের খবর। সপ্তাহের চতুর্থ কার্য দিবসে ইতিবাচক ঢাকা স্টক এক্সচেঞ্জ। এ সময় ডিএসইর প্রধান সূচক বেড়েছে 37.13 পয়েন্ট। তবে লেনদেন এখনও রয়েছে 300 কোটির ঘরে। শেয়ার দর বেড়েছে প্রায় 51 ভাগ কোম্পানির। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে 23.82 পয়েন্ট। বুধবার দিনের শুরুতে ইতিবাচক ছিল ঢাকা শেয়ার বাজার। প্রথম 20 মিনিটে প্রধান সূচক বাড়ে 8 পয়েন্ট। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় সূচকের উত্থান পতন। দিন শেষে ডিএসইএক্স সূচক 37.13 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 4776 পয়েন্টে। সূচকের সঙ্গে ডিএসইতে কিছুটা বেড়েছে লেনদেনের পরিমাণও। আজ মোট লেনদেন হয় 327 কোটি 83 লাখ টাকা। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে 14 কোটি 20 লাখ টাকা। হাতবদলে অংশ নেয়া 397টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 202টি প্রতিষ্ঠানের শেয়ারের, কমেছে 112টি এবং অপরিবর্তিত 82টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম বীজ হ্যাচারি, দ্বিতীয় লাভেলো, তৃতীয় অবস্থানে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। শতাংশের দিক থেকে দরবৃদ্ধির তালিকায় প্রথম সেন্ট্রাল ইন্স্যুরেন্স, দ্বিতীয় জাহিনী স্পিনিং, তৃতীয় অবস্থানে অ্যাপেক্স ফুডস। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক 23.82 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 13,269 পয়েন্টে।
লেনদেন 26 কোটি 12 লাখ টাকার শেয়ার। মেহেদি হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। দর অপরিবর্তিত রয়েছে। যুক্তরাষ্ট্রের ডলারের বিনিময় হয়েছে 122 টাকায়। যুক্তরাজ্যের পাউন্ডের দর কমেছে, বিনিময় হচ্ছে 168 টাকা 87 পয়সায়। কমেছে ইউরোর দর, বিনিময় হচ্ছে 144 টাকা 52 পয়সায়। ভারতীয় রুপির দর অপরিবর্তিত রয়েছে, বিনিময় হচ্ছে 1 টাকা 45 পয়সায়। অপরিবর্তিত রয়েছে সৌদি রিয়ালের দরও, বিনিময় হচ্ছে 32 টাকা 68 পয়সায়। আরব আমিরাতের দিরহামের দর কমেছে, বিনিময় হচ্ছে 33 টাকা 38 পয়সায়। বেড়েছে কুয়েতি দিনারের দর, বিনিময় হচ্ছে 400 টাকা 94 পয়সায়। এছাড়া মালয়েশিয়ান রিঙ্গিতের দর কমেছে, বিনিময় হচ্ছে 28 টাকা 87 পয়সায়। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।